একটি বাড়ি তৈরি করতে গেলে প্রথমে ঢালাইয়ের কথা মাথায় আসে একজন মালিকের। হোক সেটা বেস ঢালাই, গ্রেড বিম ঢালাই, ফ্লোর ঢালাই, কলাম, নিন্টেল এবং ফ্লোর স্ল্যাব সহ এবং ছাদ সহ নানা যে কৃত্রিম যে কংক্রিট সারফেস তৈরি করা হয়, মালিক, মিস্ত্রি এবং ইঞ্জিনিয়র সবাইয়েরই ধারণা এটা ঢালাই এবং ঢালাইয়ের কথা মাথায় আসে। স্বাগত করছি, আজকে আমি ইঞ্জিনিয়র বিষ্ণু রয়। আজকে আরেকটি নতুন ভিডিওতে আজকে জানতে পারবেন যে আপনার ঢালাইয়ের সমস্যা হলে কাঠামোটা চেয়েছেন দীর্ঘস্থায়ী, সেটা পাবেন না। আপনার হানিকম হতে পারে, আপনার সেগ্রিগেশন হতে পারে এবং আপনার কয়েকদিন পরে তা সেই ঢালাই খসে পড়বে এবং সেই রডগুলো পরিলক্ষিত হতে পারে। তো এসব বিষয় কেন হয়ে থাকে, আজকে সম্পূর্ণ ভিডিওটা থাকছে আপনার জন্য এই নিয়ে, যেন আপনার এসব ভুল না হয় এবং এসব ভুল চোখে পড়ে আপনি মিস্ত্রিদেরকে তদারকি করে আপনার একটা দীর্ঘস্থায়ী কাঠামো পেতে পারেন। এবার ভাই, আপনি মালিক, তো আপনাকে যে কোনো ঢালাই করার জন্য আগে একটা ফর্মা তৈরি করে নিতে হয় যে আমি এই ফর্মাতে ঢালাই করব এবং আমার পরবর্তীতে কাঠামোটা এই আকৃতির হবে। আমরা আগেই একটা কাঠের ফর্মা হোক, স্টিলের ফর্মা হোক, আমরা সেরকম একটা আগেই বানিয়ে থাকি, সেটা কাঠ দিয়ে হোক বা স্টিল ফর্মা দিয়ে হোক। তো গ্রাম অঞ্চলে যারা একতলা, দুইতলা, তিনতলা বা চারতলা অবধি কাজ করে থাকে তারা অবশ্যই কাঠের ফর্মা দিয়ে ব্যবহার করে। কাঠের ফর্মা যখন তারা ব্যবহার করে থাকে, তো কাঠের ফর্মা ব্যবহার করার মাঝে অনেক গ্যাপিং থাকে, এটা নিয়ে আমি পরে বলতেছি। তো আমরা জানি যে যেটাকে আমরা শাটারিং বলি বা ফ্রমওয়ার্ক বলি, আমরা জানি যে একটা বিল্ডিংয়ের যে মোট খরচ তার প্রায় 20 থেকে 25% খরচ এই শাটারিংয়ের উপরে চলে যায় বা ফর্মওয়ার্কের উপরে চলে যায়। এখন যদি আপনার এই ফর্মওয়ার্কটাই নিয়ে সমস্যা থাকে এবং 20-25% আপনার সম্পূর্ণ বিল্ডিংয়ের টাকা গেল এবং এই ফর্মওয়ার্কের যদি সমস্যা থেকে থাকে, তো ফর্মওয়ার্কের কী কী সমস্যা থেকে থাকে সেটা নিয়ে আমি বলবো। তো থাকতে পারে যে এমন করছেন, আপনি কাঠের ফর্মওয়ার্ক করছেন গ্রামের, আপনার মিস্ত্রিরা লাগাচ্ছে কিন্তু আপনার দুই কাঠের মাঝখানে ফাঁকা থেকে যাচ্ছে। আর এখন যখন আপনি ঢালাই কাজ করতেছেন তখন সেখান দিয়ে সিমেন্ট পানির যে মিশ্রণটা সেটা চুয়ে মাটিতে পড়ে যাচ্ছে এবং পরবর্তীতে সেটা হানিকম হচ্ছে। আবার যখন আপনি কোনো বেস ঢালাই করতেছেন বা ফুটিং ঢালাই করতেছেন, আসলে যেটা মাটি থেকে আমরা কোনো মাটির উপরে কোনো কাঠামো তৈরি করি বা আরসিসি কাঠামো তৈরি করি না কেন, তাহলে আমাদের অবশ্যই 3 ইঞ্চি কভারিং রেখে সেটা কাজ করতে হয়। এখন আপনার সেখান থেকে অনেকটা কম। তো আমি যেহেতু কাঠ নিয়ে বলতেছি, যখন আপনার দুই কাঠের মাঝখানে ফাঁকা থেকে যাচ্ছে এবং সিমেন্ট পানির যে মিশ্রণটা সেটা চুয়ে পড়তেছে, তখন আপনার হানিকম হচ্ছে এবং পাথর বা খোয়া পরিলক্ষিত হচ্ছে। তো এই বিষয় হচ্ছে যে আমার দুই কাঠের মাঝখানে আমাকে সুন্দরভাবে জয়েন্ট দিয়ে যেন কোনো লিকেজ না থাকে, আর যদি লিকেজ থাকে তো আমরা সেখানে তার প্রতিরোধ করার চেষ্টা করি। যেহেতু কাঠ দিয়ে সকল ধরনের আকার দেওয়া যায় না, কিন্তু আমরা যখন স্টিলের ফর্মা ব্যবহার করব তখন সব রকমের আকার দেওয়া যায়। যেমন রাউন্ডের কলাম করতে গেলে আমাদের স্টিল ফর্মা আমরা ব্যবহার করে থাকি। যখন রাউন্ড কোনো কলাম গোল কলাম কোনো বানাবো তখন আমাদের কাঠ দিয়ে করা যায় না। আবার এই শাটারিংয়ের যখন আমরা কোনো ছাদে শাটারিং করতেছি তখন বাঁশের খুঁটি হিসেবে ব্যবহার করতেছে গ্রাম অঞ্চলে। বাঁশের খুঁটি নিয়ে আমি যখন বলতে যাব, অবশ্যই যখন আপনার ছাদের কাজ করবে তখন শাটারিং করবে তখন অবশ্যই আপনাকে প্রতি 2 ফুট পর পর একটা করে বাঁশের খুঁটি দিতে হবে। তো সর্বোচ্চ আপনাকে 10 ফুট পর্যন্ত দেওয়া যেতে পারে, বাঁশের সর্বোচ্চ হাইট 10 ফিট পর্যন্ত দিতে পারবেন। এটা গেল আপনার একটা টপিক যে আপনার শাটারিংয়ের সমস্যা হলে আপনার সেগ্রিগেশন হতে পারে, আপনার হানিকম হতে পারে। এবার আপনার আরেকটা টপিক নিয়ে এখন আমি কথা বলবো। এখন আপনার ইটের গাঁথনি করেছে, এখন ইটের গাঁথনি করার পরের দিনে আপনার নিলটেল ঢালাই দিচ্ছে, এটা করা যাবে না। একটা ইটকে জমাট বাঁধতে আমরা জানি যে ফার্স্ট টাইম একটা সিমেন্ট কয়েক মিনিটে জয়েন্ট হয় এবং পরবর্তীতে সেটা জয়েন্ট হতে প্রায় 28 দিন লেগে থাকে সেটা মজবুত হতে। তো আমরা তো এতদিন অপেক্ষা করতে পারবো না, তো আমাদের অবশ্যই 3-4 দিন অপেক্ষা করতে হবে। মনে করেন আপনি একটা ব্রিকের ওয়াল তুলছেন, তার উপরে নিলটেল দিবেন, তো আপনাকে সেখানে অবশ্যই 3 থেকে 4 দিন আপনাকে অপেক্ষা করতে হবে সেই নিলটেলটা করার জন্য। এবার যদি আমি বেজ ঢালাইয়ের কথা নিয়ে আসি, তাহলে আপনাকে অবশ্যই, আমি পূর্বে বললাম যে কোনো আরসিসি কাঠামো বা কৃত্রিম কাঠামো তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে যেগুলো মাটির উপরে হবে সেগুলো অবশ্যই 3 ইঞ্চি ক্লিয়ার কভার রাখতে হবে। এবার বেজে ঢালাইয়ের দিন আপনাকে তো অবশ্যই আপনি বেজে ঢালাইয়ের দিন রড চেক করবেন বা ক্লিয়ার কভার চেক করলেন, কাঠের ফর্মা দিলেন চতুর্দিকে। তো এই নিয়ে আমার ভিডিও আছে। তো আমি আজকে বলবো, যখন মিস্ত্রিরা বা লেবাররা সেখানে মশলা ফেলবে তো অবশ্যই যেন উপর থেকে না ফেলে। যখন উপর থেকে ফেলবে তখন সেখানে সেগ্রিগেশন হবে বা আপনার
অনেকটা ক্ষতি করবে করে অনেকেই ভাইব্রেটর অনেক সময় নিয়ে এসে একখানেই ধরে থাকে ভাইব্রেটর, তখন সেখানে আবার আপনার সেগ্রিগেশন হবে। এই যে বিষয়টা, এটা একটা ঢালাইয়ের মারাত্মক ক্ষতি। আবার আপনার শাটারিং, আমি পূর্বে বললাম যে শাটারিংয়ের লিকেজ আছে, সেখান থেকে সিমেন্টে পানি যখন চুয়ে পড়তেছে সেখানে হানিকম হচ্ছে। তো আমরা রডের যে কভারিং এর ব্যবহার করতে আমরা অনেকেই জানি না, তো ফলে কাঠামোর যে সঠিক ঢালাই বা নানা কাঠামোর তার দুর্বল হয়ে পড়ে। এজন্য আমরা সতর্ক থাকা উচিত এই কভারিংয়ের ক্ষেত্রে। তো কংক্রিটের যে কভারিং দিতে হবে সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো কভারিং 3 ইঞ্চি হয়, আমি পূর্বে বললাম যে সরাসরি যে মাটির সংস্পর্শে থাকলে সেখানে 3 ইঞ্চি দিতে হবে। আবার কভারিং 2 ইঞ্চি হয়ে থাকে, যেমন 16 এবং 18 মিলি রড যখন আমরা ব্যবহার করব কোনো মাটির সাথে, তখন 2 ইঞ্চি সাথে সংযুক্ত করানো হয়। আবার কভারিং হাফও ইঞ্চি দেওয়া হয়ে থাকে, 1.5 দেওয়া হয়। যখন 5 মিলি রড ব্যবহার করব তখন আমরা আবহাওয়ার থেকে রক্ষা পাওয়ার জন্য, আপনারা আমার এই সাইডে দেখছেন যে নিনটেল থেকে রড পরিলক্ষিত হচ্ছে বা নিনটেলের জং ধরে গেছে। এটা কিসের কারণে হচ্ছে? যে পর্যাপ্ত কভারিং হয় নাই। আপনার আবার আমার একটা স্ল্যাব দেখাচ্ছি আপনাকে, যে সেখানে থেকে প্লাস্টারগুলো খুলে এসেছে। এটা কিসের কারণে? পর্যাপ্ত ক্লিয়ার কভারের কারণে এটা হয়ে গেছে। আবার কভারিং আপনার 0.75 ইঞ্চিও হয়ে থাকে। যখন আমরা 6 মিলি বা এর চেয়ে মোটা রড ব্যবহার করি বা মাটির সাথে আবহাওয়ার সাথে সংযুক্ত হলে আমরা 0.75 ইঞ্চি করব। আবার কভারিং 0.5 ইঞ্চিও করে যখন আমরা 5 মিলি বা তার চিকন কোনো রড ব্যবহার। আবার কভারিং 1 ইঞ্চিও হয়ে থাকে যখন আমরা 8 মিলি তার থেকে কোনো রড ব্যবহার করব। তো এই হচ্ছে একটা রডের কভারিং নিয়ে আপনাকে জানতে হবে যে আমি মিস্ত্রিরা যে গ্রেড বিমে পর্যাপ্ত কভারিং রাখতেছে কিনা, এবং বেজে কভারিং রাখতেছে কিনা, এবং স্ল্যাবে কভারিং রাখতেছে কিনা। এবার আসি আমরা সঠিক অনুপাতে আমি কতটুকু সিমেন্ট দিব, কত বস্তা বালি দিব বা কত সেফটি বালি দিব এবং কত সেফটি খোয়া দেব, এই নিয়ে বিষয়টা। এটাকে আমরা সম্পূর্ণটাকে মিশ্রণ করে একটা অনুপাতে আনতে হয়, যে আমরা 1:3 মিশ্রণ বলে থাকি। তো আমি যেটা বলতে চাই যে একটা সাধারণ নিয়ম, আপনি ঢালাইয়ের ক্ষেত্রে যদি আপনি, তো সাইটে আমরা রড তো একটা নির্দিষ্ট পরিমাণে দেওয়া হয়, কিন্তু যখন আমরা সেখানে খোয়া বালি বা সিমেন্ট দেব তখন একটা নির্দিষ্ট পাত্র, মানে ওজন দিয়ে না হলেও একটা নির্দিষ্ট পাত্রে ভরে দেওয়া হয়। যখন আমরা 3 ফর্মা বা 3 ফেরা, যাকে আমরা বাংলাদেশে ফেরা বলে থাকি, সেটার সাইজ 12 ইঞ্চি হয়ে থাকে এবং গভীরতা 15 ইঞ্চি হয়ে থাকে। এই যে ফেরা, সেখানে প্রায় 1 ব্যাগ সিমেন্টের আয়তন যেখানে আছে। তো আমরা যখন একটা 1/3 ঢালাইয়ের কথা মাথায় আসে, তখন বলতে চাই যে মালিকদেরকে এই বিষয়ে কিছু বলতে চাই যে তারা কিভাবে বলবে, যখন মানে কিভাবে সেটা মাথায় রাখবে। আপনাকে যখন 1/3 হবে তখন 3টা ফেরা খোয়া দিবে, 2টা খোয়া বালি দিবে এবং 1 বস্তা সিমেন্ট দিবে। এটা হচ্ছে 1/3 ঢালাই। এটাই আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। এখন আপনি যেই পাত্র দিয়েই আপনি সিমেন্ট বালি খোয়া দেন না কেন আপনার ঢালাইয়ের কাজের জন্য, বা ফর্মাটা যত বড়ই হোক না কেন বা যত ছোটই হোক না কেন, কিন্তু আপনাকে এরকমভাবে করতে হবে। 3টা ফর্মা খোয়া দিলেন, 2টা ফর্মা বালি দিলেন এবং 1 বস্তা সিমেন্ট দিতে হবে। এই যে আমি সম্পূর্ণ বিষয়টা বললাম, যে প্রথমে আপনাকে একটা ফর্মওয়ার্কটা বিষয়ে ধারণা রাখতে হবে, এবং তারপরে যখন আপনি বেস ঢালাই করতেছেন, বেশি উপর থেকে যেন মশলা না ফেলে, সেখানে সেগ্রিগেশন হবে। আবার যখন সেখানে কাঠের লিকেজ থাকার কারণে সিমেন্ট বালি বের হয়ে যাবে, তখন সেখানে হানিকম হবে। আমি ক্লিয়ার কভার নিয়ে বললাম এবং সর্বশেষ বললাম অনুপাত নিয়ে। এই কয়টা বিষয় যদি আপনার মাথায় থাকে তাহলে আপনার ঢালাই ভালোভাবে সম্পূর্ণ হবে। তো ভিডিওটা সম্পূর্ণ করার জন্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।